আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, অনেককাল আগের কথা, এক ছিল নেককার বাদশাহ। একবার সেই বাদশাহ তার উজির ও মন্ত্রীদের নিয়ে বেরিয়েছিলেন হাঁটতে। জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাওয়ার সময় তাদের ক্ষুধা লাগল। অতঃপর খাবার খাওয়ার জন্য সবাই জঙ্গলের মধ্যে আসন পেতে বসল। যেই তারা খেতে যাবে, অমনি বাদশাহ দেখলেন গাছের উপর থেকে একটা বানর তাদের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখতে বানর মনে হলেও তার আচার আচরণে তাকে বানর মনে হচ্ছিল না। বাদশাহ তার কাজের লোকদের বলল, বানরটাকে খাবার দেওয়া হোক। তারা বানরকে খাবার দেয় গাছের নিচে, কিন্তু বানরটি গাছ থেকে নেমে এসে খাবার না খেয়ে একটা পাতা নেয় এবং পাতার উপর কয়লা দিয়ে লিখে, বাদশাহকে যেভাবে আসন পেতে খাবার দেওয়া হয়েছে আমাকেও সেভাবে দিতে হবে, নতুবা আমি খাবো না। বাদশাহ এই লেখা দেখে তার কাজের লোকদের তাই আদেশ দিলেন। বানরের জন্য আসন পাতা হলো, সারি সারি খাবার দেওয়া হলো এবং বানর সুন্দর করে বসে খাবার খেতে লাগলো। এমন সময় সেখানে আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। সবাই মিলে দ্রুত জিনিস সামনে নিয়ে বাদশার জন্য তাঁবু টানিয়ে দিল। বাদশাহ আদেশ দিলেন বানরটাকে একটা কিছু দিয়ে যেন ডেকে দেওয়া হয়। তারা বানরকে গাছের ডাল দিয়ে ডেকে দিল, কিন্তু বানর পাতার মধ্যে লিখে জানালো সেই ডালের আড়ালে থাকবে না। বাদশার জন্য যেভাবে তাঁবু টানানো হয়েছে তারও সেই রকম তাঁবু চাই। বাদশার নির্দেশে তাই করা হলো। মুষলধারে বৃষ্টি শুরু হলে বানরটি সেই তাঁবুতে গিয়ে আশ্রয় নেয়। বৃষ্টি শেষ হলে বাদশাহ তার রাজ্যে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। যাওয়ার পথে তিনি সেই বানরকে জিজ্ঞেস করেন, তুমি কি আমাদের সাথে যাবে? যদি যেতে চাও তাহলে চলো। বানরটি কাগজে ফেল লিখে জানালো, আমি যেতে পারি, যদি আমার জন্য একইভাবে বাদশার মতো করে ঘোড়া ও হাতি দিয়ে রথ সাজানো হয়। তার এমন আবদার দেখে উজির নাজির সবাই খুব অবাক হয়ে গেল, কিন্তু বাদশাহ তাদেরকে নির্দেশ দিলেন সে যেভাবে চাইছে সেভাবেই যেন করা হয়। বেশ, তার জন্য ঘোড়া ও হাতি দিয়ে সাজানো হলো রথ। এরপর বানর সহ বাদশাকে নিয়ে প্রাসাদের দিকে রওনা দিলেন। প্রাসাদে পৌঁছে বাদশাহ সবাইকে বললেন বানরকে যেন দাসদাসীদের জন্য তৈরি করা ঘরে আশ্রয় দেওয়া হয়। কিন্তু বানর আবারও লিখে জানালো, আমি এইসব দাসদাসীদের ঘরে থাকব না। আমার জন্য বাদশার মতো করেই যদি একটি প্রাসাদ বানানো হয় তবেই আমি থাকব, না হয় আমি আমার জঙ্গলে ফিরে যাব। কি আর করার, বাদশাহ তার জন্য প্রাসাদের ব্যবস্থা করলেন। আসলে বাদশার আরও একটি প্রাসাদ ছিল, যেখানে তিনি তেমন আসা যাওয়া করতেন না। বানরের জন্য সেই প্রাসাদটি দিয়ে দিলেন তিনি। বানর সেখানে বাদশার হালে বেশ আরামই জীবন কাটাতে শুরু করল। এদিকে একটা বানরকে এভাবে মাথা চাড়াতে দেখে বাদশার রানী ও দাসদাসীদের মাথা খারাপ। বানর আবার বাদশার প্রাসাদেও আসা যাওয়া শুরু করে দিল। বাদশাহ কিভাবে বিচার আচার করে, কিভাবে রায় দেয়, সবই সে পরিদর্শন করে। বাদশাহ বিচারের রায় দেওয়ার সময় কোনো ভুল করলে দ্রুত বাদশার হাত থেকে কাগজ নিয়ে সেটা ছিঁড়ে ফেলে পুনরায় সে আবার সঠিক রায় লিখে দেয়। প্রথম প্রথম তার এইসব আচরণে বাদশাহ খুবই বিরক্ত বোধ করতেন, কিন্তু পরবর্তীতে দেখলেন তার কারণে বাদশার বরং লাভই হচ্ছে। তাই নিজের সহায়তার জন্য বানরের পরামর্শ সবসময় গ্রহণ করতে লাগলেন বাদশাহ। বাদশার একটা মেয়ে ছিল, বাদশাহ তাকে খুবই ভালোবাসত। সেই রাজকন্যা বানরের এইসব কীর্তিকলাপের কথা শুনে তাকে দেখার জন্য উৎসুক হয়ে গেল এবং একদিন নিজের বান্ধবীদের সাথে মিলে সেই বানরটিকে দেখতে চলে এলো দরবারে। সে বানরটিকে দেখছিল। বানরও তার দিকে তাকাতেই তার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। বানরের এই চাহনিতে রাজকন্যা ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে চলে যায়, এমনকি সে আর বানরটির সামনেও যায় না। এদিকে সে যখনই আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হতো সবসময় পিছনে বানরটিকে দেখতে পেত। রাজকন্যা খুব অবাক হতো এটা ভেবে যে বানরটি জানে কি করে যে সে এখন তৈরি হচ্ছে বা সাজগোজ করেছে। প্রথম প্রথম ভয় পেত, কিন্তু পরে সেটি কেটে যায়। এরই মধ্যে বানরটি একদিন রাজকন্যাকে একটা চিঠি লিখে বলে, আমি তোমাকে পছন্দ করি এবং বিয়ে করতে চাই। চিন্তা করো না, আমিও কিন্তু তোমার মতোই রূপের অধিকারী। রাজকন্যা জানত বানরটি তার কোনো ক্ষতি করবে না, তাই সে বানরের সাথে কথা বলতে থাকে। এভাবে কথা বলতে বলতে বানরের প্রতি তার মায়া কাজ করতে শুরু করে। রাজকন্যার সাথে বানরের সখ্যতা বেড়েছে। বানর তার ঘরে যায়, এইসব কথা বাদশার কানে আসে। এইসব কথা জানতে পেরে বাদশার আর ভালো লাগে না এবং তিনি দুশ্চিন্তায় পড়ে যান, পাছে বানর কোনো ক্ষতি না করে বসে। তাই তিনি বানরটির সাথে দেখা করেন এবং বলেন, দেখো, আমি জানি না তুমি কে, তবে তুমি যা বলছ, যা চেয়েছ
তাই আমি করেছি। নিজের সমতুল্য জায়গা তোমাকে দিয়েছি, অন্য কোনো বাদশা কখনোই এসব করবে না। এরপরে গিয়ে যদি তুমি আমার কন্যাকে বিরক্ত করো তবে তা তো আমার ভালো লাগবে না। তাই তুমি সাবধান হয়ে যাও, নয়তো কোনো কঠিন সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হব। বাদশার এই কথা শুনে বানর দ্রুত ভিতরে যায় এবং কাগজ কলম নিয়ে এসে লিখে, আমি আপনার কন্যাকে বিয়ে করতে চাই, আপনি তার হাত আমার হাতে দিয়ে দিন। বাদশা বানরের এমন প্রস্তাব শুনে রেগে যান এবং বলেন, কখনোই না। বাদশা না করতেই বানর দ্রুত বাদশার কোমর থেকে তলোয়ার নিয়ে বাদশার দিকে তাক করে ধরে এবং অন্য হাতে পুনরায় লিখে দেয় যে, আপনার কন্যাকে আমার হাতে তুলে না দিলে আমি আপনাকে হত্যা করে হলেও তাকে বিয়ে করব। কিন্তু আপনি আমাকে এই প্রাসাদে বাদশার হালে রেখেছেন, আমার খাবার দাবারের ব্যবস্থা করেছেন, আমি আপনার লবণ খেয়েছি, তাই আমি আপনাকে হত্যা করে নিজের হাত রক্তে রাঙাতে চাই না। সুতরাং আপনি সময় নিয়ে ভেবেচিন্তে উত্তর দিন। বাদশা বললেন, ঠিক আছে, আমাকে আজকের রাতে সময় দাও ভাবার জন্য। বানর তাকে ছেড়ে দিল এবং তিনি প্রাসাদে ফিরে গেলেন। সেই রাতে তিনি একটু ঘুমাতে পারলেন না। একদিকে নিজের এত আদরের কন্যার জীবন এবং অন্যদিকে নিজের জীবন। এদিকে রানী যদি বানরের এহেন প্রস্তাবের কথা জানতে পারে তবে সে তো পুরো রাজ্য মাথায় তুলে নেবে। এইসব ভাবতে ভাবতে চোখের দুটো পাতা এক করতে পারলেন না তিনি, তাই চলে গেলেন মেয়ের ঘরে। মেয়ের কাছে গিয়ে পরামর্শ করতে লাগলেন, মা, আমার যদি কখনো কিছু হয়ে যায় তাহলে তুমি তোমার মা এই রাজ্যকে এভাবে এভাবে সামলাবে। বাবার মুখে এমন কথা শুনে রাজকন্যা কান্না করে দেয় এবং বলে, বাবা, তুমি এসব কেন বলছ? বাদশা এবার বানরের প্রস্তাবের কথা মেয়েকে জানায় এবং বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার প্রাণ দিয়ে দিব, তবু তোমার হাত তার কাছে হস্তান্তর করব না। আমার মৃত্যুর পর তুমি তোমার মা নিজেদের ঘরে বসে থাকবে, আর ততক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবে যতক্ষণ না পর্যন্ত বানরটি এখান থেকে চলে যাচ্ছে। এতে রাজকন্যা বলে, বাবা, তোমার জীবন এতটা সস্তা নয় যে তুমি এইসব বানরের হাতে নিজের প্রাণ হারাবে। তুমি এই বিয়ের জন্য রাজি হয়ে যাও, বানরকে হ্যাঁ জানিয়ে আসো। মেয়ের অনেক বোঝানোর পর বাদশা গিয়ে বানরের প্রস্তাবে হ্যাঁ জবাব দিলেন। এদিকে বানরের সাথে মেয়ের বিয়ে হবে এটা শুনতে রানী তো পুরো প্রাসাদ মাথায় তুলে নিয়েছেন, কোনোভাবেই তিনি এই বিয়ে হতে দিবেন না। অতঃপর বাধ্য হয়ে বাদশা তার রানীকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখেন, যেই দিন রাজকন্যার বিয়ে হয়েছে সেই দিন পর্যন্ত। অবশেষে রাজকন্যা ও বানরের বিয়ে সম্পূর্ণ হল। রাজকন্যা বানরের সাথে বানরের প্রাসাদে চলে গেল। বিয়ের পরের দিন রাজকন্যা তার বাবার প্রাসাদে ফিরে আসে। তাকে দেখে বেশ হাসি খুশি মনে হচ্ছিল। রানী তাকে প্রশ্ন করে, বানরকে বিয়ে করে যেন তুমি খুব সুখী আছো? রাজকন্যা উত্তর দেয়, হ্যাঁ মা, আমি অনেক ভালো আছি। এভাবেই চলছিল। দিনের বেলা রাজকন্যা বাবার প্রাসাদে থাকে এবং রাত হলে সে বানরের প্রাসাদে চলে যায়। এক রাতে রানী নিজের বেশভূষা পরিবর্তন করে দাসীর রূপ নেয় এবং বানরের প্রাসাদে গিয়ে উপস্থিত হয়। বানর ও রাজকন্যার ঘরের দরজা দেওয়া ছিল। রানী বাহির থেকে কান পাতেন, কান পাততেই তিনি শুনতে পান ভিতরে হাসি ঠাট্টা চলছে। একটা পুরুষের আওয়াজ শোনা গিয়েছে। উকি দিয়ে দেখলেন বেশ সুন্দর দেখতে একটা পুরুষ ভিতরে বসে আছে। তিনি বললেন, এই ব্যাপার তাহলে? এই বলে প্রস্থান করতে নিলেন। অমনি দেখতে পেলেন একপাশে বানরের গায়ের চামড়ার মতো কিছু একটা পড়ে আছে। সেটি হাতে নিলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, তাহলে এই পুরুষ বানরের ছাল পরে ঘুরছে, কিন্তু কেন? ঠিক আছে, আমি এই ছাল আগুনে পুড়িয়ে দেই, তাহলে কাল থেকে আমার মেয়ের বর আর এভাবে ঘুরে বেড়াবে না। যেই ভাবনা সেই কাজ। তিনি ছালটি নিয়ে আগুনে পুড়িয়ে ফেলতে লাগলেন। অমনি সেই রাজপুত্র তথা রাজকন্যার স্বামী চিৎকার করে উঠল, মরে গেলাম, জ্বলে গেলাম। রাজকন্যা হন্তদন্ত হয়ে বাবার প্রাসাদে গিয়ে দেখল তার মা তার স্বামীর ছালটি পুড়িয়ে ফেলেছে। দ্রুত গিয়ে সে ছালটি আগুন থেকে ছিনিয়ে নিল এবং মাকে বলল, মা, তুমি কেন আমার ঘর বরবাদ করতে চলেছ? তার মা বলে, আমি তো কেবল চেয়েছি আমার মেয়ের বর তার আসল চেহারায় যেন হাঁটাচলা করে। আমি তো জানতাম না এইসব হবে। মেয়ে আর কিছুই বলল না। ওদিকে সেই রাজপুত্র সেখান থেকে চলে গেল। রাজকন্যাও বিধবার পোশাক পরে সেখান থেকে বেরিয়ে পড়ল স্বামীর খোঁজে। দিন যেতে লাগলো রাজকন্যার পথে ঘাটে। জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, তার চেহারা মলিন হয়ে গিয়েছে একেবারে। একদিন সেই জঙ্গলেরই একটি গাছের নিচে গিয়ে বসে পড়ল। গাছটির ডালে বসেছিল দুটি চকর পাখি।
পাখি দুটো নিজেদের মধ্যে কথা বলছে। একটি চকর অন্য চকরকে বলল, তোর মন খারাপ কেন রে? চকর উত্তর দিল, কি আর বলি, এখান থেকে দূরে অবস্থিত ইউরোপের রাজপুত্রের শরীর জ্বলে পুড়ে শেষ। এত বড় বড় হাকিমের চিকিৎসায় সে ভালো হচ্ছে না। প্রথম চকর বলল, হায়, এই অবস্থা হলো কি করে? অন্য চকর উত্তর দিল, কোন এক হিংস্র মানুষ তাকে হত্যা করার চেষ্টা করেছিল। প্রথম চকর আবারও জিজ্ঞেস করল, তবে কি সে আর ঠিক হবে না? দ্বিতীয় চকর উত্তর দিল, হবে ঠিক, তবে তার জন্য প্রয়োজন আমাদের মলের। কেউ যদি আমাদের মলগুলো জমা করে সেগুলোকে প্রলেপ বানিয়ে রাজপুত্রের গায়ে 40 দিন পর্যন্ত মাখে, তবেই সে ঠিক হয়ে যাবে। এদিকে তাদের কথা শুনে রাজকন্যা বুঝে গেল এরা তো তার স্বামীর কথাই বলছে। পরদিন সকালে সে চকরগুলোর মল সংগ্রহ করতে রওনা দিল ইউরোপের উদ্দেশ্যে। তবে এইবার সে বেশভূষা পরিবর্তন করে রূপ ধারণ করল একজন চিকিৎসকের। ইউরোপে প্রবেশ করতেই দেখতে পেল অসম্ভব সুন্দর একটি শহর আছে সেখানে, কিন্তু সেই শহরের যেন কোনো সুখ নেই। যাকে কারণ জিজ্ঞেস করা হয়, সবাই বলে আমাদের রাজপুত্র অসুস্থ, সে মৃত্যুশয্যায়, তাই আমাদের মন ভালো নেই। রাজকন্যা কিছু না বলে প্রয়োজনীয় সামগ্রী কিনে চলে গেল প্রাসাদে। প্রাসাদে গিয়ে প্রহরীকে বলল তাদের বাদশাকে ডেকে দিতে। বাদশা এলে পরে রাজকন্যা বলে, আমি শুনেছি এখানকার রাজপুত্র অসুস্থ, আমি তাকে ঠিক করতে এসেছি। বাদশা তাকে দেখে অবাক হন এবং বলেন, তোমার তো বয়স একেবারেই কম, এত বড় বড় হাকিম পারল না আমার পুত্রকে ঠিক করতে, তুমি কি করে পারবে? রাজকন্যা বলে, আমি কথা দিচ্ছি 40 দিনের মধ্যে তিনি সুস্থ হবেন, আর যদি না হন তবে আমি একজন খুনের আসামির শাস্তি মাথা পেতে নিব। তার এই আত্মবিশ্বাস দেখে বাদশা রাজি হন। এরপরে সে বলে, আমার রাজপুত্রের জন্য একদম পাশের ঘরটা চাই, কারণ তাকে সারাদিন ভরে চিকিৎসা করতে হবে আমার। বাদশা আদেশ দিলেন তাকে সহ রাজপুত্রকে পাশের একটি ঘরে যেন দেওয়া হয়। তাই করা হলো। এইবার শুরু হলো চিকিৎসা। চকরেরা যেভাবে বলেছিল ঠিক সেভাবেই চিকিৎসা করতে লাগল। এভাবে টানা 30 দিন চিকিৎসা করার পর রাজপুত্র প্রায় সুস্থ হয়ে গেল। তার অবস্থা উন্নতি দেখে বাদশার আনন্দের কোনো সীমা নেই। নতুন চিকিৎসককে পুরস্কৃত করার জন্য হরেক রকম ব্যবস্থা করতে লাগলেন। এদিকে রাজকন্যাও খুশি যে তার স্বামী সুস্থ হচ্ছে। পাখিদের কথা মতো 40 দিন যাবৎ তাকে এভাবেই প্রলেপ দিল। রাজকন্যাও দেখতে দেখতে রাজপুত্র একেবারে সুস্থ হয়ে গেল। এভাবে 40তম দিন এগিয়ে এল। রাজকন্যা ইউরোপ থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং চুপিসারে সেখান থেকে চলে যায়। সাথে করে শুধু রাজপুত্রের হাতের আংটিটি নিয়ে গেছে সে। এদিকে এই চিকিৎসক এত ভালো চিকিৎসা করার পরেও চুপিসারে চলে গেল শুনে বাদশা দারুণ অবাক হন। ভাবতে থাকেন, এটা কেমন হাকিম, নিজের পরিশ্রমের পয়সা নিল না, পুরস্কার গ্রহণ করল না। রাজপুত্রও খুব অবাক হল, আবার তার মন খারাপও হল। যাই হোক, রাজকন্যা চলে গেল তার নিজের রাজ্যে। রাজপুত্র সুস্থ হতেই তার মনে পড়ল সদ্য বিবাহ করা স্ত্রীর কথা। স্ত্রীর কথা মনে পড়তেই সে বাবার কাছে গেল অনুমতি নিতে শিকার করার। বাবার কাছ থেকে শিকারের অনুমতি পাওয়া মাত্রই সে রওনা দিল নিজের শ্বশুরের রাজ্যের দিকে। সেই রাজ্যে গিয়ে দেখতে পেল মেয়ের শোকে বাদশা প্রায় অসুস্থ, বয়সের চেয়েও দ্বিগুণ বৃদ্ধ লাগছে তাকে। সে গেল তার শ্বশুরের কাছে, গিয়ে সালাম করতেই তিনি বলে উঠলেন, তুমি কে বাচ্চা? তোমাকে তো আগে কখনো দেখিনি। সে বলে, আমি সেই ভাগ্যবান বানর যাকে আপনি জঙ্গল থেকে তুলে এনে নিজের সমতুল্য সম্মান, প্রাসাদ, খাবার দাবার দিয়েছিলেন, এমনকি নিজের কন্যাকেও আমার হাতে তুলে দিয়েছিলেন। বাদশা অবাক হন এবং বলেন, কিন্তু তুমি তো। রাজপুত্র বলে, আমার সাথে কি কি হয়েছে, আমি কিভাবে এখানে আছি, সব আপনাকে পরে জানাবো। আপাতত আমি আমার স্ত্রীকে দেখতে চাই। সে কোথায়? মেয়ের বার ফিরে এসেছে। সেই খুশিতে বাদশা আত্মহারা। তিনি বলেন, আমার মেয়ে তোমাকে হারিয়ে শোকে কাতর পেরায়, সে সারাদিন তোমার প্রাসাদেই পড়ে থাকে। এ কথা শুনতেই রাজপুত্র দৌড়ে সেই প্রাসাদে গেল এবং দেখল রাজকন্যা পাথর হয়ে বসে আছে। সে রাজকন্যার সামনে গিয়ে দাঁড়িয়ে তাকে ডাক দিতে রাজকন্যা তাকিয়ে দেখল এবং নিজের স্বামীকে দেখে খুশি হয়ে গেল। সে আনন্দের কণ্ঠে বলল, আপনি এসেছেন, আমি তো ভাবতেই পারছি না। রাজপুত্র বলে, তোমার কাছে আসবো না তো কোথায় যাব? তবে তোমার মা আমার সাথে যা করলেন, তিনি আমার ছাল জ্বালিয়ে দেওয়ার কারণে আমার সমস্ত শরীরে ঘা হয়ে গিয়েছিল।
কোনো হাকিম পারছিলেন না আমাকে সুস্থ করতে। সবাই ভেবেছে আমি বোধহয় মরেই যাব। তারপর এক অল্পবয়সী মেয়ে হাকিম এসে আমাকে সুস্থ করে তুলল। রাজকন্যা বললেন, তাই নাকি? তবে সে তো অনেক অনেক উপহার নিয়ে গিয়েছে। রাজপুত্র বলল, না, আসলে এটাই অবাক করার বিষয়। সে চুপিসারে আমাদের রাজ্য থেকে চলে গেল। কেবল আমার একটা আংটি নিয়ে গিয়েছে সে। রাজকন্যা সেই আংটিটি বের করে বলল, এইটা সেই আংটি কিনা দেখুন তো। রাজপুত্র বলল, আরে হ্যাঁ, কিন্তু তুমি কই পেলে? রাজকন্যা উত্তর দিল, কারণ আমিই ছিলাম সেই চিকিৎসক। এরপর সমস্ত ঘটনা সে খুলে বলল রাজপুত্রকে। রাজপুত্র তার স্ত্রীর প্রতি দারুণভাবে কৃতজ্ঞতা স্বীকার করল। এরপর রাজকন্যা বলল, আমার মাও আপনার ক্ষতি করতে চাননি। তিনি চেয়েছেন আপনি আপনার আসল রূপে সবার সাথে সাক্ষাৎ করুন, কিন্তু আপনি নিজের বানরের চামড়ার কথা আমাকে জানাননি। যদি জানাতেন তবে আমি তা সামলে রাখতাম। এতে রাজপুত্র বলে, তবে শোনো আসল কাহিনী। 1 বছর আগের কথা। আমি চাকর বাকর নিয়ে জঙ্গলে বেরিয়েছিলাম শিকার করতে। একটা হরিণের দিকে তীর ছুটতেই হরিণটা পালিয়ে যায়। এরপর আমি সেই হরিণকে খুঁজতে খুঁজতে সামনের দিকে হাঁটতে থাকি। এই ফাঁকে আমার চাকর বাকর আমার থেকে পিছনে অনেক দূরে থেকে যায়। সামনে যেতে যেতে আমি দেখি এক বৃদ্ধ লোক তার নাতিকে নিয়ে বসে আছে আর তার নাতির হাঁটু ধরে কাঁদছে। সামনে এগিয়ে যেতেই সেই বৃদ্ধ লোকটি অভিশাপ দিতে লাগলেন আমাকে, তুমি মানুষ না বানর, যে তোমার বিবেক নেই। আমার নাতিকে তীর ছুঁড়েই আঘাত করলে আমি অভিশাপ দিলাম, তুমি বানর হয়ে যাও। অমনি সাথে সাথে আমি বানর হয়ে গেলাম। নিজের এমন পরিস্থিতি দেখে কান্না শুরু করে দিলাম আমি। আমার কান্না দেখে ছোট সেই ছেলেটির দয়া হলো। সে তার দাদাকে বলল, দাদা, ওনাকে ক্ষমা করে দিন। নাতির কথা শুনে লোকটি বলে উঠলেন, দেখলে, এই ছোট ছেলের বিবেক তোমার চেয়েও ভালো আছে, শিখো তার কাছ থেকে কিছু। যাক, আমি তো নিজের দেওয়া অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, তবে আমি কম করে দিতে পারি। তুমি 1 বছরের জন্য বানর হয়ে থাকবে, আর এই 1 বছরের মধ্যে কোনো সুন্দরী মেয়ের যদি তোমার প্রতি মায়া হয় তবেই তুমি নিজের রূপ ফিরে পাবে। তবে 1 বছরের আগে নিজের আসল রূপ শুধু নিজের স্ত্রীর কাছে দেখাতে পারবে তুমি। আমার এই অবস্থার কথা কেউ জানতো না, তাই নিজের রাজ্যে ফিরে যাওয়ারও কোনো উপায় আমার কাছে ছিল না। অতঃপর জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলাম। এই অভিশাপ পার কয়েক মাস পর তোমার বাবার সাথে আমার দেখা। এরপর তিনি আমাকে প্রাসাদে নিয়ে গেলেন, এবং তারপর কি হলো তা তো তুমিই জানো। যেহেতু 1 বছরের আগে কাউকে আমি নিজের রূপ দেখাতে পারতাম না, তাই কাউকে আমি কিছু বলিনি। এখন 1 বছর হয়ে গিয়েছে, তাই আর কোনো সমস্যা নেই। তার এই সমস্ত কথাবার্তা বাদশাহ ও রানী শুনে গেলেন। রানী এসে তার কাছে ক্ষমা চাইলেন। রাজপুত্র তাকে ক্ষমা করে দিল। এরপর বাদশাহ বললেন, আমার কোনো ছেলে নেই, তুমি আমার ছেলে হয়েই এখানে থেকে যাও। রাজপুত্র জানালো, না বাবা, আমি বিয়ে করেছি, আমার স্ত্রীকে নিয়ে নিজের রাজ্যে নিতে হবে। আর তাছাড়া আমার বাবা তো সেখানেই আমাকে চাইবেন। তবে আমি কথা দিচ্ছি, আমরা মাঝে মধ্যে এখানে আসব, আপনার কাজ আমি গুছিয়ে নিব। এরপর বাদশাহ তাকে দোয়া দিলেন। রাজপুত্র ও তার স্ত্রী নিজেদের রাজ্যে চলে গেল। এরপর দুজনে সেখানে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তো বন্ধুরা, এই ছিল গল্পটি। এটি ছিল একটি রূপক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।